গার্ডার আছে, এই গার্ডার আমরা গার্ডারের ডেপথ চেক করছিলাম। এটা প্রথম আমরা 6.5 ইঞ্চ ধরে তারপর ডেপথ চেক করে আমাদের যেটা আসতেছিল এটা হলো মানে 6.1, না সরি এটা তো গার্ডার না, এটা হয়তো বা এই স্ল্যাবের, হ্যাঁ এই যে ডিজাইন অফ ইন্টেরিয়র গার্ডার। তো সেই ক্ষেত্রে ইন্টেরিয়র গার্ডারের আমরা ডিজাইন কি বলে লোড ক্যালকুলেশন করে ডেল লোড এবং লাইভ লোড ক্যালকুলেশন পর্যন্ত আমরা করেছিলাম, ইমপ্যাক্ট ফ্যাক্টর আমরা বের করেছিলাম, ইমপ্যাক্ট কোএফিসিয়েন্ট। কিন্তু যেটা হয় নাই এই পর্যন্ত এটা হলো লাইভ লোডের জন্য ম্যাক্সিমাম কোথায় লাইভ লোড হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং বোঝার বিষয় যে যখন কোন একটা সেকশন দিয়ে যখন হুইল লোড যাবে বা গাড়ি যখন যাবে তখন দেখো যে আমি যদি বলি যে এটা একটা যদি ব্রিজ হয় বা যে কোনো একটা রাস্তায় হোক সমস্যা নেই, তো এখানে একটা সাপোর্ট আছে, এদিকে একটা সাপোর্ট বা সিম্পলি সাপোর্টেড ধরতেছি আমরা। তো এরকম যদি হয় দেখো গাড়িগুলো এক সময় কি থাকবে যে যখন মনে করলাম যে একটা গাড়ি উপর দিক থেকে আসলো মাত্র এসে এই ইয়ার উপরে আসছে, তাহলে এই পর্যন্ত যদি একটা গাড়ি হয় তাহলে আমরা এখানে ধরতে পারি যে এখানে চাকা আছে, চাকা এখানে আর এখানে চাকা। তো এরকম কন্ডিশন হইতে পারে। আর কি ধরনের হইতে পারে যে এই গাড়িটা আরো সামনে চলে গেল, আরো সামনে যদি আসে তখন চাকার পজিশন এখানে থাকবে এবং এখানে থাকবে। তো চাকার পজিশন এরকম চেঞ্জ হচ্ছে তাই না, চাকার পজিশন বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে। এখন কোন জায়গায় গাড়িটা থাকলে এই স্ট্রাকচারের উপর ম্যাক্সিমাম মোমেন্ট ডেভেলপ হবে বা ম্যাক্সিমাম শেয়ার কোন জায়গায় গাড়ি থাকলে ম্যাক্সিমাম মোমেন্ট বা ম্যাক্সিমাম শেয়ার ডেভেলপ হবে, এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবং ওই ম্যাক্সিমামের জন্য ওই জায়গার জন্য ওই ম্যাক্সিমাম ভ্যালু ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে বা ডিজাইন করতে হবে, তাই না। দেখা গেল যে শুধুমাত্র একটাই না, এরকম আরো অনেকগুলা গাড়ি আসতে পারে, যতগুলা সম্ভব যতগুলা এই ব্রিজের যে কোনো একটা সেকশন যদি আমরা কল্পনা করি, এই সেকশনে যতটা গাড়ি আসা সম্ভব, ঠিক আছে, সবগুলা পসিবল কেসে যত যত ধরনের ইফেক্ট আসতে পারে সবগুলা কেস ধরে আমাদের এটার ক্যালকুলেশন করতে হবে বা এটা ডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে আমরা এই বিষয়টা সহজে বের করতে পারি যে কোথায় গাড়ি থাকলে বা কোথায় চাকাগুলা থাকলে তার ইফেক্ট কিরকম আসবে। তো এটা আমরা খুব সহজে ইনফ্লুয়েন্স লাইন এর মাধ্যমে আমরা এটা করতে পারি। তোমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন 2 ছিল না সবার, এখানে সজীব এবং মঞ্জিল আছো, দুজনের তো স্ট্রাকচার 2 ছিল তাই না। হ্যাঁ আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বা আইএল ডায়াগ্রাম এটা কিন্তু শেখানো হয়েছে তাই না। এর আগেও তোমরা শিখে আসছো, এখানে তো ইনডিটারমিনেট স্ট্রাকচার সলিউশন করার জন্য ইনফ্লুয়েন্স লাইন শিখছো। ইনফ্লুয়েন্স লাইন কি মনে আছে? ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এটা কি মনে আছে? ডায়াগ্রাম আঁকতে পারো? মনে নাই। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা একটু দেখে আসি, কিন্তু সময় তো পাবো না, ঝামেলা। আচ্ছা এখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, ইনফ্লুয়েন্স লাইনটা কি? আচ্ছা আমি বলতেছি, মনে করো যে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে রুলার সাপোর্ট আছে, আর এই পাশে হিঞ্জ সাপোর্ট আছে। ঠিক আছে, তাহলে এখানে রুলার সাপোর্ট, এখানে হিঞ্জ সাপোর্ট। তো এখানে একটা লোড দিলাম আমরা, এখানে লোড, আচ্ছা তার আগে হলো যে আমি এই পজিশনে লোড দিয়ে আসি, সরি এটা ডিলিট হয়ে গেল না। আচ্ছা তাহলে সিম্পলি সাপোর্টেড বিম যেটা আছে, দেখো ওয়ান কিপ লোড যদি আমি এখানে দিই, মানে এখানে যদি আমরা লোড দেই এক কিপ লোড আমরা এখানে দিলাম, মনে করো এক কিপ লোড দিলে এই পয়েন্টের রিঅ্যাকশন কত, এই পয়েন্টের রিঅ্যাকশন আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নেই অথবা এই বিন্দুতে মোমেন্ট নেই, দেখো এই বিন্দুতে মোমেন্ট নিলে কি আসবে, এই বিন্দুতে মোমেন্ট নিলে এখানে একটা রিঅ্যাকশন আছে
যেহেতু এখানে সাপোর্ট আছে, এখানে একটা রিঅ্যাকশন কাজ করবে আর এখানে রিঅ্যাকশন কাজ করবে। এই বিন্দুতে মোমেন্ট নিলে এই যে উপর থেকে যে লোডটা দিচ্ছি, এই অ্যাক্টিভ লোড এই পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই নিচের রিঅ্যাকশন এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। আলটিমেটলি ধরো এটার মান যদি 10 ফিট হয়, আলটিমেটলি এখানে কোনো এই দুইটা লোডের কারণে কোনো রিঅ্যাকশন আসবে না, মুভমেন্ট আসবে না। আসবে কি শুধুমাত্র এই লোডের কারণে। তার মানে এইটাকে যদি আমরা R2 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এই বিন্দুতে মুভমেন্ট নিলে এই যে R2 ঘোরাচ্ছে উপরের দিকে, R2 গুণন 10 ইজ ইকুয়াল টু 0, কারণ হলে আর কোনো মুভমেন্ট বা আর কোনো ফোর্স নেই। তাহলে এখান থেকে আমরা R2 এর ভ্যালু পাবো কত? 0। মানে আমি বলতেছি যে কোন একটা সাপোর্টের উপরে যদি কখনো লোড থাকে, তাহলে ওই সাপোর্টটাই সম্পূর্ণ লোড ক্যারি করবে। তাহলে এখানে আমরা এই যে এখানে অ্যাক্টিভ লোড ছিল এই সাপোর্টের উপর, তাহলে এখানে যে রিঅ্যাকশন যেটা পেয়েছি এটাও অ্যাক্টিভ এখানে হবে, এখানে 0 আর R2 এর ভ্যালু 0 আর এখানে R1 এর ভ্যালু 1 কিপ। ঠিক আছে, আচ্ছা এটা যে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে যেটা বললাম যে এখানে যদি অ্যাক্টিভ লোড থাকে, তো এইটার রিঅ্যাকশন 1 হচ্ছে, এটা হচ্ছে 1 কিপ, আর এটা 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 অ্যাক্টিভ যদি হয় এটা 1 কিপ আর এটা 0 কিপ, তাই না? তো আমরা এখন যেটা করব, এটা করব হলো এই যে অ্যাক্টিভ লোড, এটাকে আমরা মুভমেন্ট করাবো বিভিন্ন পজিশনে। এখানে 10 ফিট আছে, তো বিভিন্ন পজিশনে আমরা এই অ্যাক্টিভ লোড বসাবো। প্রথম বসাইলাম একেবারে এই পজিশনে, তাহলে এখানে এই যে রিঅ্যাকশন বা আর এ, এটা যদি এ সাপোর্ট হয়, তাহলে এটার রিঅ্যাকশন যেটা এটা অ্যাক্টিভ পেলাম। তাহলে যখন অ্যাক্টিভ লোড এখানে বসানো ছিল তখন এটা রিঅ্যাকশন অ্যাক্টিভ। আবার যখন একেবারে মাঝখানে বসাবো, তো যদি মাঝখানে বসাই, দেখো মাঝখানে যদি অ্যাক্টিভ বসাই, তাহলে এই সাপোর্ট নেবে অর্ধেক, এই সাপোর্ট নেবে অর্ধেক। তার মানে এখানে আসবে 0.5 কিপ অর্ধেক, আর এখানে আসবে 0.5 কিপ। আবার যদি এই অ্যাক্টিভ লোড আমরা মানে সরাই এই সাপোর্টে বসাই, এখনো কিন্তু এই যে এগুলাতে নাই, অ্যাক্টিভ নাই এগুলা কিন্তু। আচ্ছা, যদি এই সাপোর্টে বসাই তখন দেখা যাবে যে যেই সাপোর্টের উপরে আছে ওইটাই নেবে অ্যাক্টিভ, আর অন্য সাপোর্টে 0। আমরা এটা ক্যালকুলেশন মাত্র করে আসলাম, এটা 0। এখন বিষয়টা হলো এই যে দেখো অ্যাক্টিভ লোড যখন এখানে ছিল তখন এইটার রিঅ্যাকশন হলো অ্যাক্টিভ, অ্যাক্টিভ লোড যখন মাঝখানে ছিল তখন এইটার রিঅ্যাকশন কত? 0.5। অ্যাক্টিভ লোড যখন এই পজিশনে ছিল তখন এইটার রিঅ্যাকশন কত? 0। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে, মানে 1 কিপ লোড আমরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করার কারণে এই যে আর এ মানে এ এর রিঅ্যাকশনটা চেঞ্জ হচ্ছে, এই রিঅ্যাকশনটার ভেরিয়েশনটাকে যদি আমরা মানে গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, তাহলে বা লাইন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি, এই লাইনটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন। তাহলে দেখো আমি যদি এই ইয়ারটাকে মানে যে যে ভ্যালুগুলো পাইলাম, কি কি ভ্যালু পেয়েছি আমরা? আমরা ভ্যালু পেলাম যখন অ্যাক্টিভ লোড এখানে থাকবে, এই পজিশনে থাকবে, একেবারে এই সোজা পজিশনে থাকবে, তখন এই আর এর ভ্যালু হচ্ছে 1। তার মানে যে এখানে যদি আমরা এইটাকে 0 লাইন যদি বলি, তাহলে আর এর ভ্যালু 1 কিপ এখানে। আবার যখন অ্যাক্টিভ লোড এই পজিশনে থাকতেছে, তখন আর এর ভ্যালু কত পাইছি এখানে? 0.5, তাই না? 0.5, তাহলে আর এর ভ্যালু ধরো মনে করো 0.5। আবার অ্যাক্টিভ লোড যখন এখানে ছিল তখন আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আসছে 0। তার মানে এই যে একটা লাইন পাইলাম 1.5 এবং 0, এইটা যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। কার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম? অফ এ। তার মানে এ এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, মানে আর এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এখন তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ইজ দ্য ডায়াগ্রাম, আচ্ছা, শোয়িং দ্য ভেরিয়েশন অফ রিঅ্যাকশন, শেয়ার, মোমেন্ট। তার মানে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এরকম একটা ডায়াগ্রাম যেটা হলো ভেরিয়েশন বুঝাবে কিসের? রিঅ্যাকশনের ভেরিয়েশন, অথবা শেয়ারের ভেরিয়েশন হইতে পারে, অথবা মোমেন্টের ভেরিয়েশন ডিউ টু ইউনিট লোড মুভিং অ্যাক্রস দ্য স্ট্রাকচার। তাহলে এই যে একক লোড এটা মুভমেন্ট করতেছে স্ট্রাকচারের উপর দিয়ে, এই স্ট্রাকচারের উপর দিয়ে যখন মুভমেন্ট করে, যার ফলে এই যে রিঅ্যাকশনের আমরা এখানে যদি আমরা বলি যে এটা আমরা বের করলাম যে ইনফ্লুয়েন্স লাইন বা আইএল অফ আর এ, মানে রিঅ্যাকশন এট এ, এইটার আইএল আমরা এটা
আঁকা হয়েছে। আর আইএল যদি বি এর আর বি এর আঁকা হইতো তখন কিন্তু লাইনটা উল্টা উল্টা হয়ে যেত, ঠিক আছে। তার মানে ইনফ্লুয়েন্স লাইনটা হলো কি, যে আমরা অ্যাক্টিভ লোড বিভিন্ন পজিশনে মুভমেন্ট করাবো, বিভিন্ন জায়গায় মুভমেন্ট করাবো, এই মুভমেন্টের কারণে একটা নির্দিষ্ট ভ্যালু বা একটা নির্দিষ্ট প্যারামিটার কি রকম চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে যে ডায়াগ্রামটা পাবো এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। কথাটা বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো যে রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন, আমরা আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকলাম এটার মাধ্যমে। এখন আর বি যদি ইনফ্লুয়েন্স লাইন আঁকি, দেখো আমরা এখানে আঁকতেছি যে আইএল অফ আর বি আর আইএল অফ আর বি। তাহলে এই যে অ্যাক্টিভ লোড যেখানে ছিল, অ্যাক্টিভ লোড এখানে যখন ছিল তখন আর বি এর মান কত ছিল? অ্যাক্টিভ আমরা এখন কি কিসের আইএল অফ আরবি এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি। তো আরবি এর যখন ইনফ্লুয়েন্স লাইন আঁকবো তখন আমরা মানগুলা নিব কি, আরবি এর মানগুলা নিব। আবার আর এর যখন ইনফ্লুয়েন্স লাইন এঁকেছি তখন আমরা আর এর মানগুলা নিয়েছিলাম। আবার আরবি এর যখন আঁকবো তখন কি নিব, আরবি এর মানগুলা নিব। তাহলে এখানে অ্যাক্টিভ যখন এখানে ছিল তখন আরবি এর ভ্যালু কত ছিল? এই যে 0 কিপ, তাই না? বুঝতে পারতেছো? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে এই যে যখন অ্যাক্টিভ এখানে ছিল তখন আরবি এর মান 0, তার মানে আমরা এই মানটা এখানে 0 বসাচ্ছি। এই যে 1 কিপ যেখানে থাকবে আমরা মানগুলো ওইখানে বসাবো। 1 কিপ যখন মাঝখানে ছিল তখন আরবি এর মান 0.5, তার মানে এই যে 0.5 এখানে বসাচ্ছি। এটা হলো 0.5 কিপ। আবার 1 কিপ যখন এখানে থাকবে তখন আরবি এর ভ্যালু হলো 1, এই 1 এখানে বসাচ্ছি। এই যে 1 কিপ যেখানে আছে উপরে বা যেখানে থাকবে এখানে বসাচ্ছি। তাহলে দেখো এটা ডায়াগ্রামটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে এদিকে, মানে আর এর ডায়াগ্রাম হলো হলো এইটা, আর আর বি এর ডায়াগ্রাম হলো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হলো এইটা। ভিতরে গুলা না, আমি বোঝানোর জন্য শুধুমাত্র এই যে এইটা হলো আর এর ইনফ্লুয়েন্স লাইন, এটা হলো আর বি এর ইনফ্লুয়েন্স লাইন। বুঝতে পারলাম? এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি করব, এই ইউনিট লোড এটাকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করাবো। এটা হলো আমরা রিঅ্যাকশন এর ইনফ্লুয়েন্স লাইন বের করলাম। যে রিঅ্যাকশন, এখন সহজ কথাই হলো মানে আমি যদি বলি যে এগুলা সবকিছু বাদ দিয়ে তোমাকে সহজ কথায় যে ইনফ্লুয়েন্স লাইন আমি কিভাবে আঁকবো, ইনফ্লুয়েন্স লাইন যদি তা বলতে যাই তাহলে আচ্ছা, তো এখানে তাহলে দেখো আমরা যদি এই আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে যাই, আর এ, ওকে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে যাব, তাহলে যেখানে ইনফ্লুয়েন্স লাইন আঁকবো ওইখানে সাপোর্টটা আমরা তুলে দিব, সাপোর্ট বাদ দিয়ে দিলাম। সাপোর্ট বাদ দিয়ে নিচ থেকে 1 কিপ লোড দাও। চিন্তা করো, নিচ থেকে আমরা 1 কিপ যদি লোড দেই, এগুলা নোট করে রাখো, নিচ থেকে ধরো 1 কিপ লোড দিলাম। এখন এই মেম্বারটা দেখো, এই পাশে হিঞ্জ সাপোর্ট আছে, এখানে যদি একটু মানে 1 কিপ লোড উপরের দিকে দেই তাহলে কি হয়ে যাবে, মেম্বারটা উপর দিকে উঠে যাবে না? বুঝতে পারলা? এই যে এখানে আর কোনো সাপোর্ট নাই, এখানে অ্যাক্টিভ লোড দিলাম, তো অ্যাক্টিভ লোড দিলে কি এটা উপরের দিকে উঠে যাবে না? জি স্যার। তাহলে এইটা উপরের দিকে উঠে, যেরকম করে উপরের দিকে উঠে যাবে এরকম করে উপরের দিকে উঠায় দাও। তাহলে এই যে উপরের দিকে উঠাই দিলাম, কতটুকু উঠাবো, এই যে 1 কিপ পর্যন্ত। তাহলে এখানে 1 কিপ। আর তাহলে কি, এই যে ডিফ্লেক্টের শেপটা কিরকম হচ্ছে, এটা উপরের দিকে উঠে যাবে, এই মেম্বারটা এরকম ভাবে এটা উপরের দিকে উঠে যাচ্ছে, আর এইটা এই মেম্বারটা এরকম উপরের দিকে উঠে যাচ্ছে, আর এইটাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তাহলে এইটাই আমরা এই যে দেখো যেটা বের করছিলাম যে আর এর রিঅ্যাকশন ইনফ্লুয়েন্স লাইন হবে কত, এদিকে উপরের দিকে উঠবে, এদিকে আসতেছে। ঠিক আছে, ক্লিয়ার? এখন যদি স্যার ক্লিয়ার স্যার। আমরা যদি আরবি আঁকতে যাই তাহলে দেখো, মানে শর্টকাট টেকনিক, এখানে আমরা বি সাপোর্ট যেটা আছে এই বি সাপোর্ট আরবি এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে যাব।
তাহলে আমরা কি সাপোর্টটা তুলে দেব, তাহলে সাপোর্ট তুলে দিলাম, সাপোর্ট তুলে দিলাম, তারপরে কি করব, নিচ থেকে অ্যাক্টিভ লোড দিব উপরের দিকে। তাহলে এখানে অ্যাক্টিভ লোড দিলাম, তাহলে এখানে যদি অ্যাক্টিভ লোড দিই তাহলে কি হবে, এটা উপরের দিকে উঠে যাবে, মানে এই বিমটা দেখো এইটা কিন্তু হিঞ্জ সাপোর্ট, তার মানে এটা কিন্তু মুভমেন্ট হবে, তাহলে যেদিকে লোড দিব ওদিকে সরে যাবে। তাহলে এই যে উপরের দিকে উঠে গেল, তাহলে ডিফ্লেক্টেড শেপটা কিরকম হবে, এটা উপরের দিকে উঠে গেল, মানে বিমটা টোটাল উপরের দিকে উঠে গেল। আর এইটাই হচ্ছে তার আইএল ডায়াগ্রাম অফ আরবি। এখন এইটার মান কত হবে 1 কিপ। আর যদি বাকি মানগুলো বের করতে বলে তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে ইজিলি মানগুলো আমরা বের করতে পারবো, যে কোনো মান বের করা যাবে। এখানে 1, এখানে 0, আর মাঝখানে ডিসটেন্স তোমাদের জানাই থাকবে, সুতরাং যে কোনো পয়েন্টের মান বের করা যাবে। এখন দেখো আরেকটু যদি আসি, যে মনে করো এরকম 3টে সাপোর্ট আছে, আচ্ছা 3টে সাপোর্ট, এটা একটু ইয়া হয়ে যাবে, যাই হোক এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এইটা যদি এ সাপোর্ট হয়, মনে করো যে আর এর আমরা ইনফ্লুয়েন্স লাইন রাখতেছি, তার মানে কি করব, এখানে যেটা বললাম যে সাপোর্টটা তুলে দিব, সাপোর্ট তুলে দিলে এখানে কি হবে, এখানে অ্যাক্টিভ লোড দিব। তাহলে অ্যাক্টিভ যদি আমরা লোড দেই তাহলে এই মেম্বারটা, এই বিমটা উপরের দিকে উঠে যাবে, এদিকে উঠে গিয়ে দেখো এই এদিকে আসতেছে, এখানে আইসা আবার এই নিচের দিকে নেমে এরকম হবে, ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে, এদিকে যদি ঠেলা দেই, মানে এই সাপোর্ট এখান থেকে আইসা এরকম হয়ে যাবে না, এটা যদি আমরা উপরের দিকে তুলে দিই তাহলে কি ডিফ্লেক্টেড শেপটা এরকম হয়ে যাবে না, দেখো এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এই মেম্বারটাও নিচের দিকে নামতে যাবে, কিন্তু এই পাশে আবার সাপোর্ট আছে, তার মানে এই পাশে এসে 0 হয়ে যাবে, তার মানে এটা ডিফ্লেক্টেড শেপটা মূলত এরকম হবে, তার মানে বাঁকা হবে, যদিও যেহেতু ইন্টারমিডিয়েট স্ট্রাকচার। এখন যেগুলো তোমরা করলাম, আচ্ছা তারপরে এখানে যদি সাপোর্ট না থাকতো, মনে করো এই সাপোর্টটা নাই, তার মানে কি হবে, মানে এই সাপোর্ট ছিল আর এই সাপোর্ট ছিল আর এটা ক্যান্টিলিভার পোরশন ছিল, তাহলে এটা 1 কিপ লোড দিলে এটা উপরের দিকে উঠে যাবে। এখন দেখো এটা তো হিঞ্জ সাপোর্ট, মানে এখানে সাপোর্ট নাই, কিন্তু এখানে হিঞ্জ সাপোর্ট হলে কি এটা রোটেশন অ্যালাউ করবে, তার মানে এটা রোটেট করে যাবে, তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত মুভমেন্ট হয়ে যাবে, তার মানে এইটাই হলো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, এটা মানে এই আর এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হলো এটা, তার মানে এখানে 1 কিপ। তো সেই অনুযায়ী সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে, ধরো মনে করো যে এটা 10 ফিট আছে, এটা আছে 20 ফিট, তাহলে এখানে তো 0, এখানে 1 আর এখানে 0, তাহলে আমি যদি সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করি, এইটা মনে করলাম যে x ধরে নিলাম, তাহলে এই যে একটা ত্রিভুজ তো, তাই না, তাহলে 1/10 সমান হবে কি, এখানে x/20, যেহেতু x/20, তার মানে এখান থেকে যদি করো তাহলে x এর মান দেখবে 2 চলে আসতেছে, তার মানে এই পয়েন্টের মান হবে 2 কিপ, 2 কিপ পার কিপ। আচ্ছা, আর ইনফ্লুয়েন্স লাইন হলো একক হয় কিপ পার কিপ। বিষয়টা বোঝা গেল কি, রিঅ্যাকশনে ইনফ্লুয়েন্স লাইন আমরা রাখতে পারবো, তাই না? জি স্যার, বুঝা গেছে স্যার। আচ্ছা, এখন তারপরে যেটা যেটা প্রয়োজন হবে শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন। তো শেয়ার ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি, যে এসএফডি বিএমডি এটা আমরা জানি, যদি আবার আসি, আচ্ছা তো শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন, মনে করো যে এই যে এই বিম আছে, তো এর মাঝখান পয়েন্টে, মিডল পয়েন্টে আমাদের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন রাখতে হবে, এদিক থেকে 5 ফিট, এদিক থেকে মনে করো 5 ফিট, ঠিক আছে। তো শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন যখন আমরা আঁকি তখন আমাদের যে ইউনিট লোড বা একক লোড যেটা বসাইতে হবে, এটা হলো এই সেকশনে, যে সেকশনে শেয়ার রাখতে হবে এই সেকশনের লেফটে ইনফ্লুয়েন্স লাইন রাখতে হবে, আবার এই সেকশনের রাইটে ইউনিট লোড বসাইতে হবে। তাহলে এই সেকশনে যদি আমরা লেফটে ইউনিট লোড বসাই, একক লোড বসাই, 1 কিপ লোড যদি বসাই এই সেকশনের এই পাশে বাম পাশে, তাহলে এখানে একেবারে বাম পাশে, মানে কোনো ডিসটেন্স, একেবারে ডিসটেন্স 0, তার মানে এখানে একেবারে মাঝখানে ধরে মনে করো, তার মানে শেয়ার কত হবে তাহলে, তাহলে এখানে রিঅ্যাকশন কত হচ্ছে, যেহেতু একেবারে মাঝখানে আছে তার মানে এটা হবে 0.5 কিপ, আর এদিকে হচ্ছে 0.5 কিপ, ঠিক আছে।
0.5 এখন দেখো এটা যদি আমরা শেয়ার ডায়াগ্রাম আঁকতে যাই, তাহলে এটা শেয়ার ডায়াগ্রাম কি করবে, 0.5 উপরের দিকে আছে, উপরের দিকে উঠাবো, তারপরে এখানে এসে নিচের দিকে কত আছে, এই পর্যন্ত এসে নিচের দিকে 1 কিউব নামাইলে -0.5 আসে, তাহলে -0.5 আসলো, এটা এদিকে মিলাই দিলাম। তাহলে এই যে দেখো এদিকে 0.5 পরিমাণ উঠাইছি, আর এখানে 1 যদি বিয়োগ করি তাহলে এইটা আসে -0.5 মানে -0.5। তাহলে এই যে সেকশনটা, এই সেকশন কোন শেয়ারের আন্ডারে পড়ছে বলো তো? এই যে -0.5 এই শেয়ার এই জোনের মধ্যে পড়ছে না? জি স্যার। তার মানে এইটা ধরে মনে করো যে এই সেকশন। তাহলে আমরা যদি ইনফ্লুয়েন্স লাইন আঁকতে যাই, এই যে এই সেকশনে যখন ইউনিট লোড, একক লোড এখানে আছে মানে জাস্ট লেফটে, তখন তার শেয়ারটা হয়েছে -0.5, যে -0.5 এখানে 0.5 তার শেয়ার। এখন যখন জাস্ট রাইটে আঁকতে যাব, মানে এই একক লোড যদি এই পাশে থাকে, তখন বিষয়টা কি হয় দেখো, তাহলে এই যে ইউনিট লোড আমরা বলতেছি যে একক লোড আছে এখানে, অ্যাক্টিভ লোড জাস্ট রাইটে, মানে একটা সেকশনে শেয়ার যখন আঁকতে যাব তখন আমাদের ইউনিট একক লোডটা লেফটে বসাইতে হবে এবং রাইটে বসাইতে হবে। এখন দেখো মান কিন্তু একই, যেহেতু ডিসটেন্স তেমন একটা পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র এই সেকশনে বামে এবং ডানে। তাহলে এখানে 0.5 দেখো, শেয়ার ডায়াগ্রাম যদি আঁকি 0.5 উপরের দিকে উঠবে, আর কোনো লোড নাই, এদিকে চলে যাবে, সেকশন ক্রস করবে, এখানে এসে 1 কিপ, তাহলে এখানে 1 কিপ হলে এখানে নিচের দিকে নেমে যাবে। এখন এই তারপরে এটা সোজা চলে যাবে। এখন এই যে সেকশনের শেয়ার আমরা আঁকতে আসছিলাম, এই সেকশনটা এখন কোন শেয়ারের মধ্যে পড়তেছে? এখন কিন্তু এই যে পজিটিভ শেয়ারের মধ্যে পড়তেছে, তাই না? উপরে এই শেয়ারের মধ্যে পড়তেছে না এই সেকশনটা? তার মানে যখন এটা রাইটে যাবে তখন এটা পজিটিভ শেয়ার হবে কত, 0.5। আর হলো তারপরে এখানে যখন আরো এদিকে যাবে আস্তে আস্তে এসে জিরোতে মিলে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হলো এই সেকশনের শেয়ার ডায়াগ্রাম। তাহলে শেয়ার ডায়াগ্রাম সবসময় যে কোনো একটা সেকশনে যদি বলে, যেমন এরকম কোন একটা সেকশনের, তাহলে শেয়ার ডায়াগ্রাম প্রথম থেকে নিচের দিকে নামবে, উপরের দিকে উঠবে, এদিকে আসবে। এখন এটা যদি একবার সমান মাঝখানে থাকে তখন না 0.5 আসে, বা এখন এটা যদি মাঝখানে না থেকে ধারে থাকে, তাহলে রিঅ্যাকশন অনুযায়ী রিঅ্যাকশন যত আসবে ওইটার অনুযায়ী শেয়ার ডায়াগ্রাম তত হবে। বুঝতে পারলাম? মনে করো যে এরকম কোন পজিশনে শেয়ার, তার মানে এই যে নিচের দিকে যাবে, উপরের দিকে উঠবে, এদিকে এসে জিরো হয়ে যাবে। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে শেয়ার এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, ঠিক আছে। দেখো এখানে যেটা বলতেছে লাইভ লোড শেয়ার ইনক্লুডিং ইমপ্যাক্ট ইন্টেরিয়র। আচ্ছা, ইন্টেরিয়র গার্ডারের জন্য লাইভ লোড শেয়ার কত হবে এটা আমরা বের করব এখানে। তাহলে এটা বের করার জন্য আগে আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, যে হ্যাঁ এখানে দেখো ভি 0.0L, তার মানে আমরা এখন শেয়ার ডায়াগ্রাম বা রিঅ্যাকশন বা শেয়ার ডায়াগ্রাম কোথায় আঁকবো হলো একেবারে সাপোর্ট, মানে যেখানে হলো এল এর মানটা 0, মানে এল এর সাথে যদি 0 গুণ করি, এটার লেন্থ মনে করো ধরো 56 ফিট ছিল মনে হয় তোমাদের, তো 56 এর সাথে যদি 0 গুণ করি তাহলে কত হবে, 0 না? 0 স্যার, 0 0। তাহলে এই যে গার্ডারের কথা বলতেছি, এই গার্ডারে আমরা কোথায় এখন আঁকতেছি, আঁকবো হলো এই যে একেবারে এই কর্নারে কি রিঅ্যাকশন, তার মানে রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন। তাহলে এই যে রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন কি হবে, এদিকে উপর দিকে উঠবে 1 কিপ, তারপরে এখানে এসে নিচের দিকে নেমে যাবে, যেটা আমি এই যে এখনই বুঝে আসলাম, এটা হচ্ছে রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন, ঠিক আছে? তো এখান থেকে এই ডিসটেন্সটা হলো 56 ফিট। এখন দেখো আমরা এটা ইনফ্লুয়েন্স লাইন আঁকলাম, এই ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে এই যে হুইল লোড যখন আসবে তখন ম্যাক্সিমাম কি ধরনের ইফেক্ট পড়বে, বা ম্যাক্সিমাম কতটুকু শেয়ার কাজ করবে কোন পয়েন্টে, এই যে এই পয়েন্টে যেহেতু ইনফ্লুয়েন্স লাইন, তার মানে এখন এই যে লোড ধরো এখানে আছে একটা চাকা, এখানে আরেকটা চাকা আছে, এখানে সামনের চাকাটা আছে মানে গাড়ির, তাহলে এখানে 4 কিপ কাজ করতেছে, এখানে 16 কিপ এবং এখানে 16 কিপ, বুঝলাম? তাহলে
এই যে 4 কিপ 16 কিপ 16 কিপের কারণে এখানে ম্যাক্সিমাম কতটুকু মুভমেন্ট হবে বা ম্যাক্সিমাম কতটুকু শেয়ার হচ্ছে, এই শেয়ারটা আমরা এই ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে সহজেই আমরা বের করতে পারবো। কিভাবে বের করব দেখো, তাহলে আমাদের এটার ক্ষেত্রে সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার জানাটা খুবই দরকার। মানে সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি, সমবাহু ত্রিভুজ, সমবাহু নাকি সিমিলার ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ খুব সম্ভবত। আচ্ছা, তো এই ত্রিভুজটা হলো কি, মনে করো, আচ্ছা দেখা যাচ্ছে না, এই একটা ত্রিভুজ, আমি যদি এইটাকে এখানে ভাগ করি, তাহলে এই ধরনের ইয়েগুলো তোমরা করে আসছো, ঠিক আছে, এখন মনে আছে কিনা এটা হলো ব্যাপার। এই দেখো, আমরা যদি বলি এ বি সি ডি ই, তাহলে এই যে এ বি সি এটা একটা ত্রিভুজ, তাই না? এবিসি এটা একটা ত্রিভুজ। আবার এডিই এটা আবার একটা ত্রিভুজ, এডিই সবটা। ওকে, এখন দেখো এই যে এই বাহুটা এসিই, এই বাহুটা কিন্তু একটাই রেখা না, একটাই সরলরেখা, সরলরেখা যে একটা না, রেসপন্স করো, বলছি যে এই যে এই বাহুটা এটা তো একটাই সরলরেখা, তাই না? জি স্যার। আচ্ছা, তো একটা সরলরেখা হলে ওটা ঢাল কয়টা হয়? ঢাল তো একটাই, মানে কতটুকু বাঁকা, মানে এই সরলরেখাটা কতটুকু মানে হেলানো, এটা তো ঢাল, ওইটা কি দ্বারা প্রকাশ করা হয়? ঢাল দ্বারা, তাই না? ঢাল তো একটাই হয়, মানে এই যে এটা থিটা টেন থিটা, মানে একটা সরলরেখার ঢাল একটাই। এখন এই ঢালটা আমরা দুইটা ভাগে বের করতে পারি। একটা হলো টেন থিটা, তো টেন থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে যে লম্ব, ধরো এই ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা যদি আমরা বলি, তাহলে লম্ব হলো সিবি আর ভূমি হলো এখানে এবি। তাহলে আমরা টেন থিটা বা লম্ব বাই ভূমি এটাকে আমরা লিখতে পারি সিবি ডিভাইড বাই এবি, এটাকে আমরা টেন থিটা বলতেছি। এইটা ঢাল হলো। আবার অন্যভাবে বের করতে পারি, দেখো ইডি মানে এই বড় ত্রিভুজটা যদি নেই, তাহলে ওইটার ঢাল কত হবে? এই যে লম্ব এটা আর ভূমি হলো এই সবটা, মানে এডি। তাহলে ইডি ডিভাইডেড বাই এবি, এবি, বুঝতে পারলাম? এখন মনে করো যে এই মানটা, তাহলে আমাদের এই যে সিবি ডিভাইড বাই এবি, ও এবি না তো, এটা এডি, সরি, মানে এই বাহু ডিভাইড বাই এই বাহু, এই বাহু ডিভাইড বাই এই বড় বাহু। এখন মনে করো যে আমাদের এই মানটা জানা আছে, এই মানটা হলো 1 কিপ, আর এই বড় ত্রিভুজের বাহুটা আছে, টোটালটা মান জানা আছে 56 ফিট, ঠিক আছে? এই যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটার মানও জানা আছে, মনে করো এই যে 28 ফিট, আমি উল্টাভাবে আঁকাইছি, এটার মান মনে করো 28 ফিট। তাহলে আমাদের এই যে এই বাহুটা এখানে কতটুকু দৈর্ঘ্য বা এখানে কতটুকু, এটা আমাদের বের করতে হবে। তাহলে এইটার মান আমাদের জানা নাই, মনে করো এক্স। তাহলে এইটার থেকে আমরা কি পাই? এই যে 1/56, সরি, হ্যাঁ 1/56, এই যে 1 ডিভাইড বাই, মানে এইটা লম্ব বাই ভূমি, সমান সমান এই ছোট ত্রিভুজের লম্ব হলো এক্স আর ভূমি হলো 28। তাহলে এখানে এক্স সমান কত হবে? এক্স সমান হচ্ছে 1/56 গুণন 28, বুঝতে পারলা? তার মানে এই যে এই বাহুটা আসবে, মানে এই যে এখানে যতটুকু হাইট, এই হাইটটা আসবে বা এই অর্ডিনেটটা আসবে, এটা বুঝতে পারলা? আচ্ছা, এখানে যদি 28 না থাকে, যদি 30 করা হয়তো, যেমন এখান থেকে 30 ফিট দূরে, তাহলে এই 30 ফিট দূরে, মানে এখানে 28 গুণ না করে যদি 30 করতাম, তাহলে এই 30 ফিট দূরে যে হাইটটা, এই হাইট আসতো। যদি আমরা 50 করি, তাহলে এই 50 ফিট দূরে যে হাইট, এই হাইট আসবে, তাই না?
এটাই তো, এখানে ডিস্টেন্স যা বসাবো ওই ডিস্টেন্সটা আসবে। এখন দেখো তাহলে আমাদের লোড যেখানে আছে, এই এখানে একটা লোড আছে, এটা হলো 16 কিপ। তাহলে এই 16 কিপের যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, এটার কোঅর্ডিনেট হলো এখানে 1 কিপ। আর এইখানে যে 16 কিপ আছে এটার কোঅর্ডিনেট আমাদের জানা নাই, মানে এখানে হাইট, এইটা এই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এর এখানে কোঅর্ডিনেটের মানটা কত এটা জানা নাই, এটা আমাদের বের করতে হবে। আর এখানে হাইট, এটার কোঅর্ডিনেটের মান কত এটাও জানা নাই, এটা আমাদের বের করতে হবে। তো এইটা বের করার জন্য দেখো এই ত্রিভুজটা বড় ত্রিভুজ, এটা কত আছে, এদিকে আছে 1 আর এদিকে আছে 56, এই যে 1/56 করা হলো। এইটার লম্ব ভাগ ভূমি, ঠিক আছে, লম্ব ভাগ ভূমি। তারপরে যদি আমরা এই ডিসটেন্সটা গুণ করি, লম্ব বাই ভূমি, তারপরে যদি আমরা এই দেখো এখানে 16 লোড গুণ করা হলো, মানে বিষয়টা মনে হয় কঠিন হয়ে যাইতেছে, যে এটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, তো এখানে আছে 1 কিপ পার কিপ, প্রতি কিপে 1 কিপ, মানে 1 কিপ যদি লোড আসে এটার উপরে, আমি আবার বলতেছি, আমরা বিমটা এরকম ছিল, এরকম থাকার ফলে এই যে আর এর রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন আমরা এরকম পেয়েছিলাম, তাই না? তো এখানে যখন আমরা 1 কিপ দিয়েছিলাম তখন এখানে ইনফ্লুয়েন্স লাইনে আসছে কত, 1 কিপ। যদি এখানে 2 কিপ দিতাম তাহলে এখানে কত আসতো, 2 কিপ। এখানে যদি 10 কিপ দিতাম এখানে কত আসতো, 10 কিপ। এখানে যদি 16 কিপ দেই তাহলে এখানে কত আসবে, 16 কিপ। তার মানে এই যে 1 কিপ পাইছি, এখানে যদি এখন 1 না থেকে যদি 20 কিপ থাকে তাহলে এই 1 কে 20 দ্বারা গুণ করে দিলেই এখানে আমরা 20 বা এইটার মান কত হবে, 20 কিপের জন্য এটার মান কত হবে এটা আমরা বের করে নিতে পারবো। তো এখন দেখো এখানে কিন্তু আর 1 কিপ নাই, মানে 1 কিপের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকবো, এইটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের লোড থাকলে এই লোডের কারণে কি পরিমাণ মান হবে এটা আমরা বের করতে পারবো। এখানে দেখো 16 কিপ আছে, তাহলে 16 কিপের জন্য কত হবে, এই পয়েন্টে রিঅ্যাকশন হবে 16 গুণন 1, ঠিক আছে। এখানে 16 কিপ আছে, তো এখানের জন্য এটার মানটা হবে কত, 16 গুণন এই যে এইটার হাইট কত, এটার হাইট আমাদের বের করতে হবে। তাহলে এটার হাইট বের করার জন্য কি করতে হবে, যে 1/56, এই যে 1 ডিভাইড বাই এই 56 টোটাল ডিসটেন্স, এই লম্ব বাই ভূমি, গুণন এই পাশের এই ডিসটেন্সটা যদি গুণ করে দিই তাহলে আমাদের এই যে এইটা চলে আসবে। তাহলে এই পাশের ডিসটেন্স কত, 42। তাহলে এইটা করলে আমরা এই লোডের জন্য পাবো। আবার যদি এইটা করি, এটা করলে 1/56 মানে 4 গুণন 4 হলো লোড, ইন্টু 1/56 গুণন এই 28 যদি করি তাহলে এই 4 লোডের কারণে এখানে কি পরিমাণ রিঅ্যাকশন এটা আমরা পাবো। বিষয়টা কি বুঝতে পারলাম? কতটুকু বুঝছো আল্লাহ জানে। আচ্ছা দেখো এখানে তাহলে আবার আমি বলতেছি যে এখানে আমরা এই হাইটটা তো জানি এটা 1, এটা নিয়ে মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হলো এই হাইট নিয়ে আর এই হাইট নিয়ে। হাইট কেন বের করতে হবে, কারণ এই যে লোড 16 কিপ লোড এটা আছে এখানে, তো এই 16 কিপ লোডের কারণে কি পরিমাণ ইফেক্ট আসে এখানে, এখানে 1 কিপ লোডের কারণে দেখো এই শেয়ার হলো এত, 1 কিপ লোডের কারণে যদি শেয়ার আমরা জানি তাহলে 16 কিপ লোডের কারণে কত হবে এটা আমরা ওই লোডকে গুণ দ্বারা, মানে লোডকে ওই অর্ডিনেট দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে এই অর্ডিনেট বের করতে হবে, এই অর্ডিনেট বের করতে হবে। আমি যদি বলি যে এই কন্ডিশনের জন্য এই অর্ডিনেটটা আমি আগে বের করে নেই, এটা আগেও বের করে নিই, ঠিক আছে। আবার এইটা তো আছে, এটা 1 কিপ, তাহলে এখানে কত হবে, 1/56, এটা হলো বড় ত্রিভুজ, এই যে এই বড় ত্রিভুজটার জন্য এটা আমাদের জানা আছে 1 আর এটা 56, আর এইটার জন্য কত হবে, এটা মনে করো যে এইটা আমরা জানি না, এটা x ধরে নিলাম, তাহলে x ডিভাইড বাই এই এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স, মানে এটার লম্ব বাই ভূমি, ভূমিটা হলো 42, তাহলে x/42। তাহলে এখানে x এর পরিমাণ আসে কত, 1/56 গুণন 42, ঠিক আছে না। এটাকে যদি এই 16 দ্বারা গুণ করি, মানে এই যে লোড দ্বারা গুণ করি, তাহলে আমরা টোটাল লোড পেয়ে যাচ্ছি। আবার অনুরূপভাবে এইটার মান কত, এইটার মান তো 1, তাই না, তাহলে 1, তাহলে এটাকে আমরা যদি একটু ভাবে সাজায় লিখি যে 1/56 গুণন 1/56 গুণন যদি 56 লিখি, 1/56 গুণন 56, তাহলে আমরা এই দেখো 56 কাটা মানে আলটিমেটলি 1ই থাকে। এটাকে যদি লোড দ্বারা গুণ করি, মানে 16 দ্বারা গুণ করি, তাহলে আমরা এটার কারণে যে পরিমাণ লোড
কাজ করতেছে, এটা আমরা বের করতে পারবো। আবার অনুরূপ ভাবে এখানে আছে 4 কিপ লোড, তাহলে +4 গুণন 1/56 গুণন 28, তাহলে এটার মাধ্যমে আমরা এই 4 কিপ লোডের কারণে কতটুকু ইয়া হবে, ইফেক্ট কাজ করবে, এটা আমরা বের করলাম। এখানে দেখো কমন একটা জিনিস আছে। কমন জিনিস কি, এখানে 1/56 আছে, এখানে 1/56, এখানে 1/56। এই 1/56 কে আমরা কমন যদি নেই, 1/56 এটা নিলে কি কি থাকবে, এখানে থাকে 16 গুণন, এই যে এখানে 16 থাকতেছে আর 56 থাকতেছে, আবার এখানেও 16 আছে, এই দুইটা 16 থেকে আবার, আচ্ছা আমি এইভাবে আলাদা লিখি, 16 গুণন 56, আর এখানে থাকবে 16 গুণন 42, 16 আর এই যে 42 থাকতেছে, 16 গুণন 42, আর এখানে থাকতেছে 4 গুণন 28, 4 গুণন 28। আচ্ছা, তাহলে 1/56, এখান থেকে যদি 16 কমন নেই, 16 কমন নিলে কি থাকে, এখানে 56, এই যে এখানে 56 থাকে আর এখানে 42 থাকে, 56 যোগ 42, সরি 56 যোগ 42, আর এখানে থাকে কত, এখানে থাকে 4 গুণন 28। এই যে এই কাজটাই একসাথে এখানে লেখছে যে 1/56, 16 গুণন 56 প্লাস 42 প্লাস 4 গুণন 8, বুঝতে পার 28, বুঝতে পারলা? এটা হলো এই যে এখানে যে লোডিং কন্ডিশন, যে ট্র্যাকটা এখানে এই পজিশনে আছে, এই পজিশনের কারণে কি পরিমাণ ম্যাক্সিমাম মুভমেন্ট মানে লোড হবে বা ম্যাক্সিমাম শেয়ার হবে, এটা হলো এইটার মাধ্যমে বের করলাম। আর এটা 1.5 দ্বারা কেন গুণ করলাম, 1.5 হলো লোড ফ্যাক্টর। এই যে আমরা এখানে লোড ফ্যাক্টর বের করেছিলাম 1.5, মানে যে লোড আসতেছে এটাকে আমরা 50% আরো বেশি ধরতেছি, তার মানে 1.5 দ্বারা গুণ করলাম, তাহলে 50% আরো বাড়ায় ধরতেছি। আর 1.25 এটা হলো আমরা জানি যে লাইভ লোড এবং ইমপ্যাক্ট লোড, তো এই যে ইমপ্যাক্ট লাইভ লোড প্লাস ইমপ্যাক্ট লোড ফ্যাক্টর, ইমপ্যাক্ট লোড ফ্যাক্টর হচ্ছে 0.28 আর লাইভ লোড তো 1 এবং 1.28 এটা দ্বারা গুণ করতেছি। তাহলে এইটার মাধ্যমে গাড়ি যখন এই পজিশনে থাকবে বা এই পজিশনের জন্য যে পরিমাণ শেয়ার হচ্ছে, এইটা আমরা বের করতেছি 5700 মানে 57600 এলবি। এটা কি বুঝতে পারলা?